কি করছো তুষার ভাই? কাপা কাপা কণ্ঠে বলে উঠল তুষি। আজ তুষির বড় বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতেই তুষার এসেছে। তুষি হচ্ছে ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তুষারের দাদু ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে। যদিও তুষি একদম সহ্য করতে পারে না তুষারকে। কিভাবে তুষিকে জ্বালানো যায়, মার দেওয়া যায়, সব দুষ্টুমি ওর মাথায় ঘুরতে থাকে। তুষিরও ইচ্ছে করে তুষারকে চিবিয়ে খেতে। এই তো আজও তারা বসে নেই। তুষার যখন দেখল তুষি শাড়ি পরে নিচে যাচ্ছে, অমনি সে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তাই তো কেউ যাতে এরকম জ্ঞান হারাতে না পারে, এর জন্য তুষার বলল, তুষি, আমার রুমে আয় তো, একটু দরকার, এক্ষুনি আসবি, আর যেন না ডাকতে হয়। তুষিও বাধ্য মেয়ের মতো রুমে প্রবেশ করলো। যেমনই রুমে প্রবেশ করছে, অমনি তুষার ওকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, তুই যে সুন্দরী এটা সবাইকে দেখাতে চাস? বল, এক্ষুনি বলবি বেয়াদব, বেশি বার বেড়েছিস তাই না? তুষি ব্যথায় কুকিয়ে উঠল আর ভয়ে ভয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি তুষার ভাই। পাবি তো, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি, এমনি এমনি তো ধরিনি বেয়াদব। বলতে বলতে তুষির পেটে আলতো করে টাচ করে শাড়িটা ঠিক করে দিল। এদিকে তুষির হৃদস্পন্দন থমকে গেছে। সেদিকে কি তুষারের খেয়াল আছে? তুষির অবস্থা বেহাল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থা দেখে তুষার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অমনি আস্তে আস্তে তুষির অধরে নিজের অধরের সাথে মিলিয়ে নিবে। ঠিক তখনই তুষির চোখ খুলে জোরে নিঃশ্বাস নেবে। তার আগেই তুষারকে এত নিকটে দেখে ভয়ে ভয়ে বলে, কি করছো তুষার ভাই? তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষি তখনও ভাবনায় মত্ত, কি হচ্ছিল তার সাথে। যখনই তুষার ভাই তার অতি নিকটে চলে আসে, তখন আর তুষির সাহসে কুলায় না। অথচ দূরে থাকলেই তুষি মনে করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবে। কিভাবে তুষারের শার্ট লুফে নেওয়া যায়, কিভাবে বাথরুমে গেলে লাইট অফ রেখে পালিয়ে যাওয়া যায়, সব তার মাথায় ঘুরতে থাকে। অথচ কাছে আসলেই বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। তুষারও কম কিসে, ঝগড়াঝাটি চুলাচুলিতেই দিন পার করে। তুষিকে যে বড্ড বেশিই ভালো লাগে। তার সংস্পর্শে থাকলে খারাপ লাগা জিনিসটা যে মাথাতেই আসে না। সে যাই হোক, তুষার বাইরে গিয়ে দেখলো বরযাত্রী চলে এসেছে। এবার হাফ ছেড়ে বাঁচল। এই একটি মাত্র মেয়ের কাছে গেলেই তার দিক বেদিক ভুলে যাওয়ার ক্ষমতা রাখে। সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়। তুষির মা আমেনা বেগমের আজ অনেক তাড়া, 1 মিনিটও বসার জো নেই। সে তুষারকে ডাকতে তার ঘরের দিকেই যাচ্ছিল, তখন তুষিকে দেখে আমেনা বেগম বলল, কি রে তুষি, তুই এখনো গেটের কাছে যাসনি? বলি কি, তোর জ্ঞান আর কবে হবে রে? এখনো ঘরে পায়চারি করছিস? আশ্চর্য, সব কি আমাকে বলে বলে করাতে হবে? তুষি তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু, আমার খেয়াল ছিল না সত্যি। হায় হায়, সবাই দেখে আমাকে রেখে চলে গেছে। আস্তে জামা, পড়ে যাবি তো। উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাবা তুষার, কোথায় তুই? তোর ফুপা যে তোকে ডাকছে। তুষার। খুঁজতে খুঁজতে তুষারের ঘরে চলে এলেন তিনি। যখন দেখলো ঘরে কেউ নেই, তিনি আবার চলে গেলেন তার স্বামী আতিকুর রহমানের কাছে। এই মানুষটা ভীষণ রাগী আর গম্ভীর। এখন খবরটা না দিলে আবার চেঁচামেচি শুরু করে দিবে। তুষি গেটে এসে দেখলো তার চাচাতো বোন জান্নাত আর রিমি বরপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিছুতেই ওরা 15,000 টাকা না দিলে আসতে দিবে না। একবার যখন বলেছে দিবে না, মানে যত কিছুই হোক, আজ তারা এখান থেকে এক পাও সরবে না। এদিকে তুষিকে দেখে রিমি বলল, তুষি, এই তুষি, কোথায় ছিলি তুই এতক্ষণ? উফ, দেখ দেখ, দুলাভাইদের দেওয়ার কথা ছিল 15,000 টাকা, এখন বলছে নাকি 7,000। এটা মানা যায় না। আমাদের আপুকে আজ কোনোভাবেই নিয়ে যেতে দেব না। আপুকে নিয়ে যেতে হলে শালিদেরকে খুশি করে তারপর যেতে হবে, ব্যাস। তুষি ওর অতগুলো কথা শুনে তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুলা ভাই, 15 ছাড়া কোনো কথা হবে না। এই আপনার কি একটা শালি যে এত কিপটামি করছেন? সুন্দর মতো টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। মাই ডিয়ার দুলা ভাই, আপনার প্রেয়সী আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে।
যত আগে টাকা দিবেন ততই আগে বউ পাবেন। খানিকটা চোখ মার দিয়ে তুষি বলল। তুষির চোখ মার দেখে এতক্ষণ যে নীরব সদস্য হয়ে বসেছিল তুষির দুলাভাই রামিমের বেস্ট ফ্রেন্ড মাহিম, সে দুষ্টুমির ছলে বলল, শুধু 15 কেন বিয়ান সাহেব? আপনি চাইলে পুরোটাই আপনি নিয়ে যেতে পারেন, আমি কিছু মাইন্ড করব না। এই এই আমি লজ্জায় কিছু বলিনি কিন্তু বিয়ান সাহেব, সুন্দরী বিয়ান। সবাই এক দফা হেসে উঠল। তুষি ফুঁসে উঠল, বাজে কথা বলছেন, আবার বলছেন লজ্জার কথা না। বেয়াদব পুরুষ মানুষ, আজ দেখবেন এই তুষি কি। হ্যাঁ, এভাবে তর্কাতর্কি করে শেষমেশ 12,000 দিয়ে সবাই প্রবেশ করলো। কি ভেবেছেন তুষার কোথায়? সে এতক্ষণ গেটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষির সব কাহিনী পর্যবেক্ষণ করলো। এতক্ষণ তুষিকে দেখে যে ছেলেরা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুষারের ইচ্ছে করছিল সবগুলোকে জাস্ট মেরে পুঁতে ফেলতে, তাহলে শান্তি পেত সে। তুষি মাত্রই প্যান্ডেলের কাছে যাচ্ছিল, তখনই তুষার হ্যাচকা টানে তাকে পর্দার আড়ালে নিয়ে আসলো আর আগে ফুঁসতে ফুঁসতে বলল, তুষির বাচ্চা, তুই গাইতে গেলি কেন? আমি কি যেতে বলছি? এত সাহস দেখাস? আসলে আমারই ভুল হয়েছে, তখন তোকে ঘরে বন্দি করে রেখে আসিনি তাই। ও বাবা, হায় হায়, আমি ভয়ে শেষ। ইয়া মাবুদ, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছি। দেখো, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করা বউ যে যখন ইচ্ছে তখন গায়ে হাত দাও? আগে বিয়ে হবে, তারপর অধিকার দেখাবে, না হলে হাত কেটে দিব শয়তান তুষার। এই কথা শুনে তুষারের রাগ তড়িৎ গতিতে আকাশ ছুঁয়ে গেল, তাই সে আরেকটা হাতও নিজের দখলে নিয়ে গেল তুষের পিঠের সাথে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, কি বললি তুই অধিকার? এখন আমার কথা তোর বিরক্ত লাগে? তাহলে বল, কার কথা মধুর মতো লাগে? ওই যে ওই ভাইয়ার বন্ধুর? বল, এখন মুখে কথা নেই কেন? একদম জ্যান্ত কবর দিয়ে দিব। অন্য কারোর কথা মনে তো দূর, মুখে আনলেই তুই শেষ। ছেড়ে দাও তুষার ভাই, আর এমন বলবো না, আর কারোর সামনেও যাব না। এই দেখো, আমি রুমে যাচ্ছি, আর বের হব না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3টা। ওকে, 1 মিনিটের মধ্যে তুই আমার সামনে থেকে যা। তাই বলে ছেড়ে দিল তুষিকে। তুষিও যেন হাফ ছেড়ে বাঁচল ছাড়া পেয়ে, আর ডানে বামে না তাকিয়ে দিল ভোদর একদম প্যান্ডেলের ভেতর। এখন আর তুষিকে পাই না। ওই বেকুব পুরুষের ভয়ে আজকের মতো মজা কোনোভাবেই মিস করার মেয়ে তুষি না। কিভাবে বোকা বানাতে হয় তুষি তা ভালো করেই জানে, আর তা যদি হয় তার তুষার ভাই। হাসতে হাসতে সে বরপক্ষের বসার জায়গায় চলে আসলো। আর তুষার এদিকে তুষির চালাকি বুঝতে পেরে নিজের উপর নিজেই 101 গালি দিল যে আর কিছু করার নেই এখন, তবে পরে সে দেখে নেবে আর বুঝাবে তুষার কি জিনিস। এদিকে তুষি, জান্নাত আর রিমি ছেলে পক্ষ থেকে আসা দুলা ভাইয়ের ভাই বন্ধুদের একদম নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। স্পেশাল মরিচের শরবত, লবণের চা আর ঝাল পান, এসব দেখে তুষি আর বোন হেসে কুটি কুটি হয়ে গেছে। তুষি যে একটা বিচ্ছু তা আর বুঝার বাকি নেই, তবে বোন আন্টিদের সাথে খুব ভদ্র মেয়ের মতো ভাব করে নিয়েছে। এইসব তুষার খুব নিখুঁত ভঙ্গিতে পরখ করে গেছে। আর রামিমের বন্ধুদের উপর রেগে মনে মনে বলছে, শালা ছেঁচড়া মেয়ে দেখলে লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? শালা, দোয়া করি তোদের যাতে রানু মণ্ডলের মতন বউ জোটে, তখন বুঝবি অন্যের বউয়ের দিকে নজর দিলে শাস্তি কতটা ভয়াবহ। সমস্ত নিয়ম পালন করে তুষির বোন তানহাকে বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় মা বাবা ছোট্ট বোনটিকে জড়িয়ে ধরে সে কি কান্না। একটি মেয়েই জানে এই সময়টা কতটা কষ্টের। তুষির অবিরত কান্না করেই যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর মেয়ে বাড়ির কাছের কয়েকজন আত্মীয় স্বজন থেকে গেল, আর বাকিরা চলে গেল, তবে বলে গেল কালকে আবার চলে আসবে। তাদের বাসা কাছে আছে বলে তুষির বাবা আপত্তি করলেন না। রাতের খাবার খেয়ে যার যার মতো রেস্ট নেওয়ার জন্য চলে গেছে। তুষি আর চাচাতো 2 বোন একসাথে থাকবে আজ রাত 11টায় সবাই ঘুমোতে গেল। সারাদিনের ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন তুষার পা টিপে টিপে তুষির রুমে প্রবেশ করে। যেয়ে দেখে এলোমেলো হয়ে ঘুমিয়ে গেছে তুষি। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে, চুলগুলো এলোমেলো। এরকম দেখে তুষার যেমনটা শাস্তির কথা ভেবে এসেছিল সব উলটপালট হয়ে গেছে। সব ভাবনা একপাশে ফেলে তুষির এমন মায়া মুখখানা দেখে ভারী মায়া হচ্ছিল।
এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে ভাবতে তুষির খুব নিকটে চলে আসলো। তারপর প্রথম ললাটে আর নাকে আলতো স্পর্শ করে নাকে নাক ঘষে দেওয়ার ফলে তুষি একটু নড়েচড়ে উঠল। তুষার আর একটু দেরি না করে তৃপ্তির হাসি দিয়ে বেরিয়ে গেল। এই মেয়েটিকে একদিন তার নামে লিখে নিবে ভাবলেই তার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে তুষির এহেন স্পর্শে ঘুম ভেঙে গেল। সে বোঝার চেষ্টা করছে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। সারাদিন তুষার ভাইয়ের সাথে থেকে থেকে তার মতো তুষিরও কি মাথা তবে খারাপ হয়ে গেল? এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতো আজও প্রকৃতির নিয়মে রাত শেষে দিন শুরু হয়েছে। সূর্য মামা উঁকি দিচ্ছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দে সবাইকে জানান দিচ্ছে সকাল হয়েছে। তেমনি তুষিদের বাড়ির বড়রা সবাই উঠে পড়েছে, সাথে বাচ্চারা তো আছেই। সকাল তখন 6টা। সকালের নাস্তা তৈরি করছেন আমেনা বেগম, তুষির চাচি নাজমা বেগম আর তুষারের আম্মা নূরজাহান। পুরুষ মানুষগুলো উঠানে চেয়ারে বসে চা পান করছে আর খোশগল্পে মত্ত। আজ যে তাদের ছেলের বাড়িতে যাওয়ার কথা, মেয়েকে নিয়ে আসবে আজ। যে মেয়ে মা বাবা ছাড়া কোথাও থাকেনি সে আজ অন্য বাড়ির মেহমান। প্রকৃতির নিয়ম যে এটাই, সবাইকে মানতেই হবে। মহিলারা নাস্তায় রুটি সবজি আর আলু ভাজি করছেন। এদিকে বিয়ে বাড়ি হওয়ায় সকালে উঠে পড়লেও গুটি কয়েক মানুষ তখনও ঘুমে। তাদের কাছে বিয়ে বাড়ি তাতে কি, আগে ঘুমটা জরুরি। সময়টা এখন অক্টোবর হওয়ায় বাইরে ভীষণ বাতাস বইছে। সিলিং ফ্যানের বাতাস গায়ে কাটার মতো বাজছে। তুষির শরীরে ঠান্ডা অনুভব করার ফলে গায়ের কাঁথাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, আবার ঘুমে তলিয়ে গেল। তুষি আর জান্নাত অনেক ঘুম কাতুরে। তাদের কানের কাছে মাইক আনলেও ওঠার নাম নেই। সবকিছু এক পাশে আর তাদের ঘুম অন্য পাশে। ঘুম আগে, তারপর যত কিছু। রিমি উঠে পড়তে বসেছে। সে যতটুকু সময় পাচ্ছে পড়ছে, কারণ সামনে তার টেস্ট পরীক্ষা। রিমি আর তুষি একই ক্লাসে পড়ে। দুজনেই এবার ক্লাস 10-এ সায়েন্স গ্রুপ নিয়েছে, তাই তো রিমি মন দিয়ে পড়ছে। মেয়েটা ভীষণ পড়াকু, যেমন তিরিং বিরিং করে তেমন ভাবে পড়াশোনাতেও সিরিয়াস। আর তুষি, সে তো বিচ্ছুর বিচ্ছু, আর পড়াশোনায় টেনে টেনে পাস। এই তো তার পড়ার নমুনা। টিউশনের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। একবার তো ধরা খেয়ে বসলো তুষারের কাছে। এরপর থেকে গুনে গুনে টাকা দেন আতিকুর রহমান। তারপর থেকেই তুষার ওর জন্মের শত্রু। আতিকুর রহমানও চিন্তিত, মেয়েটা নাকি এখনই এমন হয়ে যাচ্ছে, কি হবে মেয়েকে নিয়ে। এসব বলে বলে মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার যে নেই। প্রচণ্ড ভালোবাসেন দুটি মেয়েকে, তাই কিছু বলতেও পারেন না। জান্নাত এবার ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে, বাসার পাশে এই কলেজটা। আর তানহা এবার অনার্স 3rd ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। রামিমের সাথে 4 বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিল। প্রথমে তো রামিমের চাকরি ছিল না বলে আতিকুর রহমান রাজিই হলো না। সে প্রতিবার বিসিএস পরীক্ষায় টিকতে পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তাই তো এবার এ কথা শুনে রামিম নাওয়া খাওয়া বাদ দিয়ে বিসিএস পরীক্ষাটা দিল, আর আল্লাহর রহমতে টিকে গেল। ভালো স্যালারির একটা চাকরি পেল। অবশেষে বিয়ে করতে পারলো তার প্রেয়সীকে। তুষার ঢাকা ভার্সিটিতে পড়ছে অনার্স 2nd ইয়ারে, যার জন্য তেমন একটা বাসায় আসা হয় না। হলে থেকেই টিউশন, ক্লাস, নোটস, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতেই জীবন শেষ। প্যারাময় লাইফ। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা তো হবার নয়। তাই আপাতত সকল ইচ্ছে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে। তুষিকে বিয়ে করার কথা ওঠার সময় আগেই তুষির বাবা বলে দিয়েছিলেন, তুষার ভালো ছেলে, তা সন্দেহ নেই, তবে চাকরি না হলে আমি আমার ছোট মেয়েকে তার হাতে তুলে দেব না। সে তুষার হোক বা অন্য কেউ, এটা মাথায় রেখো তুষার। তখন আমি তোমার দাদুর কথাও বলে যাব, তাই মন দিয়ে পড়ো। এই কথা শুনে তুষার না পারে তুষির বাবার মাথাটা একদম ফাটিয়ে ফেলতে। আসছে শর্ত দিতে, শালা ভিলেন শ্বশুর। মেয়েটাও একদম বাবার মতো হয়েছে, রাজাকারের বংশধর সব। তাই তো তুষার যখন একটু ভালোভাবে বলে, তুষু, আমার না তোকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছে। আয় না, একটু টুকুস করে চুমু খেয়ে যা। আমি কিছু মাইন্ড করব না। বাবার শর্ত মনে নেই? ওকে, মনে করিয়ে দিচ্ছি। আগে চাকরি, পরে ভালোবাসা। ফাজিল বউ, ফাজিল শ্বশুর। শুধু আমার ফুপিটা ভালো। কেন যে এত ভালো মানুষটা ওই রাগী রাজাকারের পাল্লায় পড়ল বুঝি না। আমারও মনে হয় তেমনই পোড়া কপাল হবে তো তুষি চন্নি। ন্যাকা কান্না করে তুষার বলে তুষিকে রাগিয়ে দেওয়ার জন্য। তুষি তখন রাগে গজগজ করতে করতে চলে যায়। তুষার হু হু করে হাসতে থাকে।
সকালের নাস্তা তৈরি করে আমেনা বেগম জান্নাত আর তুষিকে ডাকতে গেল। এত ডাকাডাকির পরও উঠাতে পারল না। শেষে পায়ের তালুতে চিমটি দিলেন আর তখনই তুষি ধরফড়িয়ে উঠে পড়ল। এরপর তুষার আর বাকি কয়েক ছেলে মেয়েকে ডেকে ফ্রেশ হওয়ার তাড়া দিয়ে উনি চলে গেলেন খাবার টেবিলের কাছে। তুষার এক হাতে ব্রাশ আর অন্য হাতে ফোন নিয়ে কলপারে চলে আসলো। তখন দেখলো জান্নাত হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। তার যে অনেক অনেক খিদে পেয়েছে, তাই ছুটলো খাবার টেবিলের কাছে। তুষি ঘুমে ঢুডুঢুডু হয়ে কলপারের কাছে আসছে। তুষার আর চোখে তাকে পরখ করছে। পরনে তার কালো থ্রি পিস, কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে পেঁপে আছে। বিরক্তিকর চাহানি নিয়ে এদিকেই আসছে। গোলাপের ন্যায় রক্ত জবা ঠোঁট দুটির কাছে তুষারের চোখ যেতেই কালকের রাতের কথা মনে পড়ে গেল। এখন আবার তুষিকে এই অবস্থায় দেখে তুষার যেন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। যদি কালকের রাতের কথা তুষি ঘুণাক্ষরেও টের পায়, তাহলে তুষার শেষ। সরাসরি সামনে এসে বলবে, নির্লজ্জ চরিত্রহীন অসভ্য পুরুষ মানুষ, দূর হও আমার সামনে থেকে। যদিও তুষি চুন্নির বুঝার কথা না, ঘুমালে তো তার আবার হুঁশই থাকে না। সেখানে এসব বুঝা ওর জন্য অনেক দূরের কথা। শুধু চাপাবাজি করতেই পারে, আর কোনো কাজেরই না। সবার বুদ্ধি থাকে মাথায়, আর ওর বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে। এসব ভেবে ভেবে তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ভাবটা এমন যেন তুষি যে সামনে আছে সে জানেই না। এদিকে তুষি কলপারে এসে তুষারকে দেখে থমকে গেল। সাদা টি শার্ট, অফ হোয়াইট 3/4 প্যান্ট, চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে খেলা করছে, গালে কুচা কুচা দাড়ি। উফ, জাস্ট ফিদা। তুষিকে এভাবে দেখতে দেখলে এখন যে কেউই এক বাক্যে বলে দিতে পারবে সে তার চোখ দিয়ে তুষারকে গিলে খাচ্ছে। তুষার হুট করে ভ্রুকুটি নাচিয়ে বলল, এই এই তুষুর বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার মতো ভোলা ভালা ছেলেকে তুই এভাবে কুনজর দিচ্ছিস? ভাই, তোর শরম না থাকতে পারে, আমার তো আছে। হায় আল্লাহ, মনে তো হচ্ছে তুই আমাকে তোর ওই ঝলসে যাওয়া চোখ দুটো দিয়ে গিলে টুপ করে খেয়ে ফেলছিস। এই যা যা, বদমহিলা, চোখের সামনে থেকে যা, আমার লজ্জা করছে। তুষার হুট করে ভ্রু দুটি নাচিয়ে বলল। তুষি থমকে গেল তুষারের কথায়। যখন ও বুঝে গেল তাকে ফাউল কথা বলছে, তখন সে আগের ক্রাশ খাওয়া ভুলে গিয়ে বলল, কে ভোলা ভালা? সিরিয়াসলি তুমি? আর আমি তোমাকে বদনজর দিচ্ছি? তোমার মতন বন মানুষকে শুধু আমি কোনো জঙ্গলের ভূত নজর দিতে ভুলে যাবে। যত সব ফাউল লোক। আসছে আমার রাজকুমার, খবিশ বন মানুষ। তোর জামাই জঙ্গলের ভূত আর বড়সড় বন মানুষ। তুষি তখন ভাবলো কথা বললেই কথা বাড়বে। খিদে পেয়েছে তাই মাথা কাজ করবে না, আগে খেয়ে নিয়ে তারপর দেখে নিবে। তাই সে কলপার থেকে ব্রাশটা নিয়ে নিল। তুষি কিছু বলছে না বলে তুষার আবার বলল, শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি রাস্তাঘাটে ছেলেদের দিকে কুনজর দিস, আবার ক্লাসে মন না দিয়ে স্যারদের দিকে তাকিয়ে থাকিস, কলেজের গেটে উকি দিয়ে সিনিয়র ভাইদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তাহলে এসব করিস তাই না? আচ্ছা, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? সোজাসুজি বলবি তো, ঠিক আছে, ফুপাকে বলে বিয়ের ডেটটা পাক্কা করছি। না না, আমি তোর মতো গোবর গণেশকে বিয়ে করব না। কোথায় তুই ফেলটুস আর কোথায় আমি একজন ঢাবিয়ান। তোর জন্য পাশের পাড়ার কাশেম পাগলই পারফেক্ট। কি বলিস তুষু বেবি? তুষি এই কথা শুনে ভীষণ রেগে গেল। রাগে গজ করতে করতে তুষারের কাছে এসে টি শার্ট একদম শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আবার বল। তুই আজ আর বলতে পারল না। তার আগেই তুষার তার মুখ থেকে ব্রাশটা বের করে তুষির মুখের ভিতর ঢুকিয়ে দিল। তুষি কাদো কাদো হয়ে শার্ট ছেড়ে দূরে চলে যাবে, তখন খপ করে ওর হাত ধরে ফেলল। একদম দেখার মতো হয়েছে তুষির চেহারা। তুষার ঠোঁট কামড়ে হেসে বলে, এটা হচ্ছে তোর 5 বছরের সিনিয়রকে তুই বলার শাস্তি। আমার রাগিনীকে কিভাবে শান্ত করা যায় তা আমি খুব ভালো করে জানি। আর তুই আমার মুখের সামনে এভাবে তেড়ে আসলি কেন? মুখের ভেতর যে গন্ধ নিয়ে ঘুরিস কেউ আগে তোকে বলেনি? ছি, ইয়াক, কি গন্ধ তোর মুখে! যা যা, দূরে যা, কি দুর্গন্ধ! এ বলে তুষার এক ঝাটকায় তুষিকে ছেড়ে দিল। তুষি রাগে দুঃখে কান্না করে দিয়েছে। ইচ্ছে করছে দুই হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে ভ্যা ভ্যা করে কান্না করতে। তুষার মুখ ধুয়ে চলে গেল।
তখনই আমেনা বেগমের ডাক ভেসে আসলো। তাই তুষি কান্না বন্ধ করে কুলকুচি করলো, তারপর ব্রাশ করে খেতে গেল। এর প্রতিশোধ তো অন্যভাবে সে নিবেই। সকাল সকাল এভাবে বেয়াদবি কোনোভাবেই সে মেনে নিবে না। খাওয়ার সময় তুষার কয়েকবার মুখ ভেঙচি দিল। তুষি ছিল চুপচাপ, চুপ করেই ভাবতে হবে কি করা যায়। ইচ্ছে করছে তুষারের বাচ্চার চুল ছিঁড়ে ফেলতে। খাওয়ার পাট চুকিয়ে তুষির মা সকলকে বলল রেস্ট নিয়ে তারপর মেয়েরা যাতে তাড়াতাড়ি পার্লারে চলে যায়, না হলে দেরি হয়ে যাবে ছেলের বাসায় যেতে যেতে। তাই সকলে কাজ সব গুছিয়ে গল্প শুরু করলো, আর ছেলে মেয়েরা রুমে বসে কে কিভাবে সাজবে সেই আলাপে ব্যস্ত। তুষি চুপচাপ সবার কথা শুনছে, তার ভালো লাগছে না মোটেও। তুষার যখন দেখলো তুষি চুপচাপ, তখন ভাবলো বেশি করে ফেলেছি হয়তো, রাগ করে বোম হয়ে আছে, যখন তখন ফেটে যেতে পারে। সত্যি সত্যি রাগ করেছে নাকি জানতে তুষার রিমিকে বলল, তুষিকে 1 কাপ চা দিয়ে যেতে বলতো, এক্ষুনি লাগবে আমার, তাড়াতাড়ি আসতে বলিস। কেন ভাইয়া, কাকিয়া চা করে দিলে সমস্যা কি? হুম হুম, আচ্ছা 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 ভাইয়া, যাচ্ছি। এমনি দিল এক দৌড়। রুমে এসে তুষিকে বলল, তুষি, তোর তুষার ভাই চা নিয়ে যেতে বলেছে, এক্ষুনি মানে এক্ষুনি, দেরি যাতে না হয়। যা উঠ। আমি পারবো না। আমাকে কি কাজের বুয়া পেয়েছে যে যা হুকুম করবে তাই শুনতে হবে? আশ্চর্য। এ বলে বসেই থাকলো। রিমি তুষারের কাছে গিয়ে বলল, তুষি বলেছে আসতে পারবে না, সে কারোর কাজের বুয়া নয়। তুষার এই কথা শুনে নিজেই গেল তুষির রুমে আর ডাকলো। তুষি চা আনতে হবে না, কথা আছে, বের হ। তখন তুষির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো, বলল, আচ্ছা রুমে যাও, আমি আসছি। ঠিক আছে, 5 মিনিট। হুম। তুষার যাওয়ার পর তুষি রান্নাঘরে যেয়ে গ্যাসে পানি গরম দিল। এরপর 5টা মরিচ সেই পানিতে দিয়ে দিল। পানি গরম হওয়ার পর স্পেশাল চা বানিয়ে তুষারের রুমে গেল। তুষিকে চা নিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলেও প্রকাশ করলো না। তুষি বলল, এই নাও চা। চায়ের কথা পরে, আগে বল, রাগ করে আছিস? আরে না, এবার ছোটখাটো জিনিস নিয়ে তুষি রাগ করে না। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, অনেক কষ্ট করে বানিয়েছি। তুষার চা হাতে নিয়ে একটু করে চুমুক দিল। তখনই ওর ঠোঁট ছালে পুড়ে গেল। হুট করে তুষির দিকে তাকিয়ে দেখলো তুষির ঠোঁট টিপে হাসছে। দেখে মনে হচ্ছে বিশ্বজয়ের মতো বড়সড় কাজ করে ফেলেছে। তুষি রুম থেকে বের হতে যাবে, তখন তুষার চায়ের কাপ টেবিলে রেখে বড় বড় পা ফেলে তুষিকে ধরে ফেললো। তুষির 2 বাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে লাগতে আসিস? ভেবেছিলাম সরি বলবো, কিন্তু না, তুই তো আরেক ধাপ উপরে। তাহলে আমাকেও যে সেভাবেই মানাতে হবে সুইটার। তোমার চা হেব্বি হয়েছে, এত সুন্দর চা, তুমি কি টেস্ট করে দেখবে না বলো? এমনিতে তুষি হাতের ব্যথায় চোখ খিচে নিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। এখন তুষারের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় লাগছে, কি না কি করে বসে। চা বানানোর আগে তো সে এত কিছু ভেবে বানায়নি। সকালে তার সাথে সে কি করলো তার বেলা। তুষি যখন এসব ভাবনায় মগ্ন, তখনই তুষার অতি নিকটে এসে এক হাত দিয়ে তুষির চুলের মাঝে গলিয়ে দিল, আর এক হাত কোমর চেপে ধরেছে। তখন তুষি যেন কয়েক ভোল্টেজের শক খেলো, থমকে গেল, কথা বলার ভাষা ক্ষণিকেই হারিয়ে ফেলল। তুষার সেই সুযোগে তুষির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে। দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখলেও তুষারের ছাড়া নাম নেই। এতক্ষণ তুষি লাফালাফি করলেও একসময় সেও শান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পর তুষার যখন তুষির ঠোঁটে কামড় দিল, তখন তুষি ব্যথায় কুকিয়ে উঠল। তখন তুষির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর সেই পানি তুষারের মুখে পড়লে তুষিকে আলতো করে দূরে সরিয়ে দেয়। তুষি ছাড়া পেয়ে তখন হিচকি তুলে কান্না শুরু করে দিল। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় আসলো। পুরুষরা আগেই রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল, আর মহিলাদের বলে গেছেন সবাই যাতে রেডি হয়ে থাকেন, তারা নামাজ পড়ে আসার পরেই রওনা হবেন। তুষার বাদে বাকি সবাই বাসায় এসে দেখলো সবাই বসে আছে, মেয়েরাও পার্লার থেকে চলে এসেছে। তুষি এক্ষণে আনমনা হয়ে কি যেন ভাবছে, তার সাথে এটা কি হয়ে গেল এখনো সে ভেবে পাচ্ছে না। তুষিকে এভাবে বসে থাকতে দেখে রিমির বাবা আলতাফ রহমান ডাক দিলেন। চাচুর ডাকে সে আহ্লাদি হয়ে গেল। চাচুর কাছে গিয়ে একেবারে বাহু জড়িয়ে ধরে বসে থাকলো। আলতাফ রহমান কি যেন ভাবলেন, চল তুষি, এভাবে তো কখনো চুপ হয়ে যায় না, যে মেয়েটা সারা বাড়ি মাথায় করে রাখে, বক বক করতে করতে সবার মাথা খায়।
একটু বকুনি দিলেই কান্নায় পুরো বাড়ির তাণ্ডব চালায়। সেই তুষির হঠাৎ কী হলো? তবে কি বোনের জন্য তার মন পড়ছে? তা হতে পারে, কিন্তু তারা তো এখন যাচ্ছে তাকে আনতে। তাই সে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? কার জন্য মন পুড়ছে? বোনটির জন্য কষ্ট হচ্ছে? বলো আমার চাচ্চু। মামুনি, এত চুপচাপ কেন? এই তো এখন আমরা যাব তো বড় মামুনিকে আনতে। মন খারাপ করে না তুষি? এমন একটি কথাই ছিল তুষিকে ভেঙে দেওয়ার জন্য। এতটা সময় যে কান্না বুকের ভিতরে দলা পাকিয়েছিল তা সব এখন বের করে দিল। সে আর পারল না, কারণ তুষি যে সবার আদরের। তাই চাচুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। ওর এহেন কান্না দেখে বাকি সবাই তাজ্জব বনে গেল। মেয়েটা এই তো এখনই ভালো ছিল, তাহলে আবার কি হলো? তুষারের আম্মা তাড়াতাড়ি করে তুষির কাছে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষি? না, কোনো উত্তর নেই। আতিকুর রহমান জিজ্ঞেস করলো, সান্ত্বনা দিলেন। তারপরও কান্না থামতে না দেখে তারা নিজেরাই ভেবে নিল বোনের জন্য মন খারাপ। তুষিও অনেকক্ষণ কান্না করে আস্তে আস্তে কান্না থামালো। তাই সবাই সিদ্ধান্ত নিল এবার যাওয়া যাক। তুষি আজ পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, যেটা সে খুব শখ করে বোনের বিয়ের জন্য কিনেছিল। তবুও আজ তার মন খারাপ, ভালো লাগছে না কিছু। কিভাবে পারলো ওইভাবে চুমু? ছি, ভাবতেও ঘৃণা লাগছে তার। ওই আস্ত ফাজিলটাকে মেরে ফেলতে ইচ্ছা করছে, হাত নিষ্পিস করছে। আজ তার একটাই শাস্তি, সারাদিন কথা বলবে না ওই জঙ্গলি ভূতের সাথে। যদিও তুষির পক্ষে এটা খুবই কষ্টকর। কথা না বললে তুষির মনে হয় পেট ফেটে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাবে। রিমি আর জান্নাত কালো লেহেঙ্গা পরেছে। রিমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা হওয়ায় ভীষণ সুন্দর লাগছে। আর জান্নাত তো নজর কাড়া সুন্দর, ডাগর ডাগর চোখ, ঘন চুল, একদম মায়াবী। তিনজন একই সাথে বের হলো বড়দের সাথে। ওই ঘটনার পর তুষি তুষারের ঘর থেকে চলে এসেছিল। এরপর আর একবারের জন্য তুষারকে বাসায় দেখেনি। অবশ্য তুষিও এটাই চেয়েছিল। এখনও তাকে দেখা যাচ্ছে না। ঢাকা চলে গেল নাকি কে জানে। গেলে যাক, তাহলে তো তার বেশ ভালো হবে। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠতে যাবে, তখনই ভূত দেখার মতো চমকে গেল। তুষার ড্রাইভিং সিটে বসে আছে আর এক দৃষ্টিতে ফোন দেখছে। তুষির চোখ সামনে থাকা মেরুন রঙের পাঞ্জাবি ছেলেকে দেখে থমকে গেল। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম, সে তো মাতাল খরা ঘ্রাণ। তুষি মনে মনে বলছে, কেন তুষার ভাই, কেন কেন তুমি এই পারফিউম দিতে গেলে? এমনিতেই তো ফেসে গেছি সেই কয়েক বছর আগে, এখন কি আবার ডুবিয়ে মারতে চাইছো? এ কি যন্ত্রণা, বুকের ভেতর তো ঝড় বয়ে যাচ্ছে তুষার ভাই। না, এ অন্যায়, তুমি এই পারফিউমটা না দিলেও পারতে। তুষি ভেবেও নিয়েছে বাসায় যেয়ে যেভাবেই হোক পারফিউমটা লুফে নিতে হবে। তুষার এই পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছে তার অর্ধেকই তুষি নিজের দখলে নিয়ে ফেলেছে। শুধু কি তাই, টি শার্ট পর্যন্ত বাদ রাখেনি। এ নিয়ে কম ঝগড়া চুল টানাটানি হয়নি। তুষার তো ওর নাম পর্যন্ত দিয়ে ফেলেছে, তুষু চুন্নি। তুষি এসব শুনে তুষারের আর কোনো কিছু নেবে না বলে মনস্থির করে। তবে এই মনস্থ ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ না তুষার নতুন টি শার্ট না কিনে আনে। রাতে টি শার্ট পরে যখন ঘুমায় তখন তুষির মনে হয় তুষার ওর পাশেই আছে। এই যে এত কিছু যে অনুভব করে কখনো মুখ ফুটে বলতে পারে না। বললেই ওই জঙ্গলি ভূত যখন তখন মজা নিতে আসবে। রিমির থাপ্পড়ে তুষির হুঁশ ফিরে, দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে। এরপর সেও উঠে পড়ে। তুষার ড্রাইভ করার সময় লুকিং গ্লাসটা তুষির দিকে ঘুরিয়ে দেয়। দেখে হালকা মেকআপে তুষিকে অপ্সরার মতো লাগছে। খোলা চুলগুলো সারা মুখে খেলা করছে। চুলের উপর তুষারের ভীষণ হিংসা হলো। স্থির হয়ে বসার ফলে তুষির গলার মাঝের তিলটা বেশ ভালো করেই তুষারের চোখে পড়ল। ইচ্ছে করছে লাল করে দিতে, তাই সে চোখ সরিয়ে নেয়। লেহেঙ্গাটা মনে হয় ওর জন্যই বানানো হয়েছিল, গায়ের সাথে মিশে আছে। তুষারের ওর সাহস হয়নি ওর সামনে যেতে, তাই তো এত পালাই। তবে এভাবে তুষিকে দেখে চোখ ফিরাতে পারলো না। হয়তো লুকিয়ে দেখছে, তবুও মন তো ঠান্ডা হচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন নিজের কাছে রেখে দেয়, আর বলে, তুষি এদিকে আয় তো। শোন, তোর একটাই কাজ, সারাক্ষণ আমার সামনে বসে থাকা, আর আমি তোকে দেখেই যাব। এই দেখা কখনো শেষ হবে না। তার বলা হলো কই। ভাবনার মাঝেই তুষি চোখ গেল লুকিং গ্লাসে। দুজনের চোখাচোখি হতেই তুষি দেখলো একজোড়া চোখ তাকে খুব পরম যত্নে পরখ করে যাচ্ছে। তুষি চোখ নামিয়ে ফেললেও তুষার আগের নেই চেয়েই থাকলো। তুষি লজ্জা পেলেও বুঝতে দিল না, বরং দুটো ভ্রু কুচকে তাকিয়ে মনে মনে বলে উঠল, নির্লজ্জ বেহায়ের মতন কিভাবে তাকিয়ে আছে দেখো। আবার আমাকে বলে আমি নাকি চোখ দিয়ে গিলে খাই। অসভ্য, যত দোষ সব তুষির, আর সে শুদ্ধ পুরুষ।
তাই সে জানালার বাইরে তাকিয়ে রইল পুরো রাস্তা। ওই নেশাতুর চোখের দিকে তাকানোর সাধ্যি তুষির এখনো হয়নি। চোখে চোখ রাখতে গেলেও ভীষণ সাহসের প্রয়োজন হতে হয়। সামনে যতই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। তুষারের কাছে আসাটাই যে সব সাহস শেষ করে দেয়। পৌঁছে গেল তালুকদার বাড়ি। রামিম সবাইকে ভেতরে নিয়ে আসলো। সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। তুষি দেখলো তানহা তাদের দেখে কাছে চলে আসছে। বোনকে পেয়ে সে খুশিতে আত্মহারা। বাবা, চাচু, কাকিয়া, মামা, মামি, তুষার আর বোনগুলোকে পেয়ে সে খুশিতে কান্না করে দিল। আলতাফ রহমান, আতিকুর রহমান, তুষারের বাবা আজাদ হোসেন মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তাদেরও যে মন পুড়ছে, তাই বুঝালেন এখন থেকে এটাই তার বাড়ি, এই বাড়িতে সারা জীবন থাকতে হবে। তাদের আদর পেয়ে তানহা স্বাভাবিক হলো। খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেল। সবাই গেলেও তুষি রইল বোনের কাছে, বলল, পরে খাবো আপু, আমার খিদে পাইনি এখন। তুষার সবেই খেতে বসবে। চারপাশে তাকিয়ে দেখলো তুষি নেই। কোথায় গেল এই মহিলা? আমাকে চিন্তায় ফেলে কোনো ছেলের সাথে কথা বলছে না তো? মেজাজ খারাপ হলো। উঠে গেল তুষার। চারিদিকে খুঁজতে খুঁজতে এক রুমে দেখলো কয়েকটা মেয়ের সাথে বেশ হেসে খেলে কথা বলছে। সেখানে তানহার দেবর, ননদ, রামিমের বন্ধুরাও আছে। এসব দেখে তুষারের মেজাজ চটে গেল। খাওয়া বাদে এখানে হাসাহাসি হচ্ছে, বাহ। তবে আমিও দেখি কিভাবে তুই কত হাসতে পারিস। সারা রাস্তা তো একটু মুখে হাসি দেখলাম না। আমার সাথেই কথা বললে তোর হাসি উধাও হয়ে যায়, তাই না? বিয়ের পর তোর ওই দাঁতগুলো আমি একটা একটা করে তুলে ফেলবো, যাতে হাসি হয়ে যায় বিশ্রী। দেখলে তুই নিজেই হাসি ভুলে যাবি। রুমের বাইরে এভাবে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা ডাক দিল। তুষার, রুমে আয়, বাইরে কি করছিস? তুষি তার দিকে তাকিয়ে মুখ মুচড়ে দিল। অন্যদিকে তাকিয়ে বলে দিল, আপু আমি এখন কোথাও যেতে পারবো না, ভাইয়াকে বলে দাও। এখন আমি আপুদের সাথে আড্ডা দিব। তুষার ভরকে গেল। মুখ থেকে আনমনেই বের হয়ে আসলো। তখন তুষির পাশ থেকে তানহার ননদ হিমু বলল, আপনিও আসুন না, আলাপ করি, পরিচিত হই বিয়ান সাহেব। তুষার ভারী বিরক্ত হলো এমন কথা শুনে। একবার ভাবলো চলে যাবে, আবার মনে পড়লো ছেলেরা আছে এখানে, থেকে গেলে বোঝা যাবে কি কথা হচ্ছে, এত কি নিয়ে কথা, তাই সে থেকে গেল। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি। আহির, শুভ, মাহিম, ফাহিম, সামান্তা, হিমু, সূচনা এরা হচ্ছে রামিমের কাজিন। এদের সাথেই আড্ডায় ব্যস্ত। সবার সাথে হেসে খেলে কথা বললেও তুষারের দিকে ভুলেও একটিবার তাকাচ্ছে না। আর এতেই তুষার রাগে ফুঁসছে। আহির আর মাহিম কিছুক্ষণ পরপর তুষিকে পরখ করছে। এগুলো সব তুষার খেয়াল করছে। সব শোধ ভালো করেই সে নিয়ে নিবে। তুষিও ইচ্ছে করে তুষারকে জ্বালানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে নিচ্ছে। এদিকে সূচনা তুষারকে বিয়ের দিন দেখেই ক্রাশ খেয়ে বসে আছে। আজ এত কাছে থেকে দেখে সে পারছে না গলা জড়িয়ে বসে থাকতে। এসব তুষারের ভালো লাগছে না। এখান থেকে শুধু একবার বাসায় নিয়ে যাক, সব শোধ নেবে সে। সূচনার এভাবে তাকানোতে মনে মনে বেশ গালিও দিল। নির্লজ্জ বলে মেয়ে থাকবে লজ্জাবতী, তা না দেখো কিভাবে বেহায়ার মতো তাকিয়ে আছে। এক পর্যায়ে তুষার তানহাকে বলে, আপু আমাকে ফুপা পাঠিয়েছে। সকাল থেকে তুষির নাকি বমি হচ্ছে, আর পেটটাও একটু খারাপ, তাই তো ভয়ে ভয়ে খেতে চাচ্ছে না। কিন্তু দেখো খিদে পেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। সে কি কথা, এর জন্য খাওয়া বন্ধ করে দেবে? না না, যাও আগে খেয়ে আসো, তারপর যত গল্প। চলো চলো, আমিও যাই। লজ্জায় পেয়ে আবার তেমন খেতে চাইবে না। মেয়েটা ভীষণ লাজুকে। না না, আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব। ওখানে সবাই অপেক্ষা করেছে আমাদের জন্য। তুষি যাও তো, খেয়ে নাও, আমি ওষুধ এনে দিচ্ছি। দেখবে একদম পেট টাইট হয়ে গেছে, আর বাথরুমে দৌড়তে হবে না। সবাই শুভর কথা শুনে হাসলো। তুষারও বেশ মজা পেল তুষিকে পচাতে পেরে। তুষি তাজ্জব বনে গেল। হাঁ করে তাকিয়ে থেকে রেগে গেল, বলল, একদম বাজে কথা বলবে না তুষার ভাই, একদম মেরে দেব। তুষি চুপ কর, এটা বেয়াদবি হচ্ছে। তুষা কিছু বলে না বলে বেশি বার বেড়ে গেছিস। তুষি ওঠ বলছি, যা ওর সাথে খেয়ে তারপর আসবি আমার কাছে, তার আগে যেন না দেখি। জি আপু, তোমার বোনকে কিছু আদব কায়দা শিখিও, না হলে কিন্তু আমি খুব ভালো করে শিখিয়ে দিব, তখন সব ঠিক ভালো শিখে যাবে। এই চল আয় আমার সাথে, খিদে পেয়েছে আমার। হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের কাছে নিয়ে আসলো। নিজের হাতে বেড়ে দিয়ে বলল, এবার খা। তুষিকে তাই বলে নিয়ে নিজের প্লেটে খাওয়াতে শুরু করলো। যখন দেখলো তুষি আগের মতোই বসে আছে, তাই সে দুষ্টুমির ছলে বলল,
খাচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে তাই তো? আচ্ছা আয়, খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি রেগে তাকিয়ে হাত ধুয়ে নিজেই খেয়ে নিল। যে করেই হোক সে এই বেয়াদবের সাথে কথা বলবে না, তর্ক করবে না। সন্ধ্যা হয়ে আসছে বলে আতিকুর রহমান তাড়া দিলেন। সবার কাছে বিদায় নিয়ে তানহা গাড়িতে উঠে বসলো। রিমি, জান্নাত আর তুষি ও মাহিমদের সাথে আজ অনেক মজা করেছে। বিয়ের দিন যেমন গোল ছিল তেমনি তুষিও ভেবেছিল হয়তো তারাও আজকে ওদের সাথে মজা নিবে, কিন্তু না, কোনো কিছুই ঘটেনি। দুপুরে তুষির ওই ইচ্ছে করে মাহিম শুভর সাথে মজা করার ফলে তুষারও ভাবলো এবার তুষিকে একটু জ্বালিয়ে মারবে। তাই তুষারও সূচনার সাথে বেশ ভাব করে নিয়েছে। সূচনা একটু ছটফটে মেয়ে, তুষারের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে যা বুঝার বুঝে গিয়েছিল। তাই তুষার নিজেই একটু কথা বলতে গিয়েছিল, অমনি সেও খুশিতে গদগদ হয়ে আলাপ শুরু করে দিয়েছিল। এগুলো দেখে তুষি মুখ মুচড়েছে আর মনে মনে তুষারের চুল সব টেনে ছিঁড়তে চেয়েছে। আসার সময় সূচনা ইনিয়ে বিনিয়ে তুষারের নাম্বারটাও নিয়েছে। তুষিকে রাগানোর জন্যই তো এত কিছু করা, তা না হলে কখনো তুষার অন্য কোনো মেয়ের সাথে কথাই বলে না। হাতে গোনা দুই একটা মেয়ে বান্ধবী আছে, এই তো, ওগুলো ছোটবেলার বান্ধবী, এখন তেমন যোগাযোগও নেই। তবে ওরা সবাই তুষির কথা আগে থেকেই জানে, সূচনার সাথে ফ্ল্যাট করা সব তুষি দেখেছে। তাই তো তুষি রেগে ফুলে ফেপে আছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সব নিয়ম কানুন পালন করে তানহা ড্রয়িং রুমে আসলো। সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার রুমে চলে গেল। এভাবে তো আর ভারী জামা কাপড় পরে থাকা যায় না। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দিবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে। এইসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষি পেছনে তাকিয়ে তুষারকে দেখে ভীষণ অবাক হলো। তার মধ্যে ছিটকিনি আটকে দিচ্ছে। মুহূর্তেই চোখ মুখ কুচকে গেল তার। তুষার সামনে ঘুরে তুষিকে ওড়নাবিহীন দেখে ভড়কে যায়। অপ্রস্তুত হয়ে পেছনে ঘুরে বলল, ওড়না ছাড়া বসে আছিস কেন? সচকিত হয় সে, নিজের দিকে তাকিয়ে ভেবাচাকা খায়। তড়িঘড়ি করে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। সে কি জানতো এই যে উংলিভূত এখানে আসবে? তুষারের সামনে গিয়ে বলল, আমার রুমে কি করছো? তুষার সামনে ঘুরে তাকায় তুষির দিকে। সারাদিনের জার্নিতে মুখটা ছোট হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। সে কপাল কুঁচকে তুষির নিকটে আসলো। তুষির বুক ধরফর করে ওঠে। হঠাৎ চোখে পড়ল তুষারের হাতের দিকে। শুকনো ঢোক গিলে বলল, তোমার হাতে কি তুষার ভাই? তুষারের হুঁশ ফিরে অধর বাঁকিয়ে হেসে তুষিকে কিছু বুঝতে না দিয়েই চুলের মুঠি টেনে ধরল। হাতের গ্লাস রাখলো পাশের টেবিলে। তুষি ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে। অসহায় হয়ে তাকালো তুষারের পানে। তুষার গ্লাস নিয়ে ওর মুখের সামনে ধরে বলল, আমাকে দেখিয়ে দেখিয়ে ছেলেদের সাথে হেসে কথা বলা, ইগনোর করিস আমায়? এত সাহস? ওই ফাহিম না ফাজিল, তার সাথে এত কিসের কথা? খুব বার বেড়েছিস, তাই আজ উচিত শিক্ষা দিব, সারা জীবন মনে থাকবে। আমাকে কেন সবসময় জ্বালাবি? এবার তুই জ্বলে পুড়ে মর। কথা শেষ করেই তুষির মুখের ভিতর লবণাক্ত পানি ঢেলে দিতে চাই। তুষির ভয়ে দিক বিদিক শূন্য হয়ে পড়ে। কোনো কিছু না ভেবেই তুষারের হাত থেকে জোরে ধাক্কা দিয়ে গ্লাস মেঝেতে ফেলে দেয়। কাচের গ্লাসটি তৎক্ষণাৎ ফ্লোরে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তুষারের হাত ছাড়ানোর চেষ্টা করলে আরো শক্ত করে চেপে ধরে চুল। হিসিয়ে বলল, আমার সাথে লাগতে আছিস? হ্যাঁ, অসভ্য তুষার ভাই, কাল সবাইকে বলে দিও। তুষার জোরে টেনে ধরতেই ব্যথায় কুকিয়ে ওঠে তুষি। চোখ দিয়ে অজান্তেই পানি এসে পড়ল। এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মালো তুষির মনে। লোকটা সবসময় তাকে জ্বালায়, এক বিন্দুও শান্তিতে থাকতে দেয় না। এবার ছাড়া পেলে কখনোই কথা বলবে না সে। তুষি হাতের নখ ইচ্ছে করেই ডাবিয়ে দেয় তুষারের হাতে। ব্যথা পেয়ে রাগের মাথায় তুষার বলল, অসভ্যের কি দেখলি? কাল থেকে আমার সামনে আসবি না। ওই ছেলেগুলোর গা ঘেঁষে থাক, দূরে থাকবি তুই, নয়তো কিছু একটা করে বসবো। যতই তুষার বলুক দূরে থাকবি, আসলেই কি তুষার নিজেই দূরে থাকতে পারবে? তুষিকে না দেখলে সে নিজেই তো উন্মাদ হয়ে যায়। সবকিছু বিষাক্ত লাগে। এই যে সারাদিন ক্লাস টিউশন করিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল এতটা পথ জার্নি করে আসে, এসব কার জন্য? তুষির জন্যই তো। তার মনটা টাঙ্গাইল পড়ে থাকে। 15 দিন পার হয়ে গেলে ঢাকা যে আর মন টিকে না। মনে হয় টাঙ্গাইল কি যেন পড়ে আছে, সেটা তুষারকে ডাকছে। তুষার চুল ছেড়ে এগিয়ে যায় তুষির মুখের কাছে। হঠাৎই তুষির কোমর চেপে ধরায় বুকের ভেতরটা টনটন করে ওঠে। তার মধ্যে তুষারের শরীরে বিশ্রী ঘামের গন্ধ। দু হাতে তার বুকের পাঠে ধাক্কা দিয়ে সরাতে চাইলে আরো ঘনিষ্ঠ হয় তুষার। ভয়ে আটসাট হয়ে ভর্ত চোখে তাকায়। গা গুলিয়ে আসছে তার।
কম্পিত কণ্ঠে বলল। দূরে যাও তুষার ভাই, বমি পাচ্ছে আমার। কর বমি। তুষার হ্যাচকা টানে আরো কাছে আনে। তুষির গলা শুকিয়ে কাট, কিছু বলার জন্য মুখ খুলতেই গড়গড়িয়ে বমি করে দিল তুষারের উপর। হঠাৎ আক্রমণে চমকালো তুষার, ছট করে ছেড়ে দূরে সরায়। ততক্ষণে গা ভাসিয়ে বমি করেছে তুষি। দুপুরের গরমে ঘামে আর তেলের খাবারে বাসায় আসার পর থেকেই গা গুলিয়ে আসছিল তার। তুষার হতবিহ্বল হয়। এক নাগারে বমি করছে তুষি। হঠাৎ গায়ের সর্বশক্তি দিয়ে নিস্তেজ হয়ে মেঝেতে ধপ করে পড়ে। অস্পষ্ট স্বরে বলল, মরে গেলাম তুষার ভাই। কথা শেষ হতেই আবারও গা ভাসিয়ে বমি করে। ঘৃণায় তুষার চোখ কুচকায়। হঠাৎ তুষির শরীরের বল ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল। তুষার দৌড়ে যায়, মুখ তুলে গালে আলতো চাপ্পড় মেরে বলে, তুষি, কথা বল, কি হলো? ভীষণ কষ্ট হচ্ছে? কোনো জবাব না পেয়ে শেষে ওয়াশরুমে নিয়ে যায়, পাজা কুলে করে। শাওয়ারের নিচে শুয়ে ভাবতে থাকে কি করা যায়। কেন আসলো তুষির রুমে? এসবের জন্য সে দায়ী। আস্তে আস্তে তুষির শরীর গরম হতে দেখে সে ভয় পেল। চট করে তুষারের গায়ের পাঞ্জাবি খুলে শাওয়ার নিল ভালো করে। এরপর বাইরে এসে বমির জায়গা সব পরিষ্কার করলো তুষার। এরপর ফোন করে জান্নাতকে কল করলো। এপাশে জান্নাত কিছু বলার আগেই তুষার বলল, তাড়াতাড়ি তুই তুষির রুমে আয়, আর কেউ যেন না জানে। আর আমার রুম থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি। তাড়াতাড়ি চলে আয়, রাখলাম। এ বলে তুষার ফোন রেখে দিল। জান্নাত হুড়মুড় করে রুমে প্রবেশ করলো। এখানে এসে জান্নাত দেখলো তুষার প্রাণহীন চোখে দাঁড়িয়ে আছে। এইভাবে তুষারকে দেখে ভীষণ অবাক হলো। তবুও না বুঝতে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষার ভাইয়া? তুমি তুষির রুমে, আর তুষি বা কোথায়? সব ঠিক আছে তো? তুষার জান্নাতের হাত থেকে কাপড় নিল। জান্নাতের এহেন কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, পরে বলছি সব, আগে শোন, তুষি বাথরুমে আছে। তুই এখন গিয়ে ওকে চেঞ্জ দিয়ে আয়। চেঞ্জ করা শেষ হলে আমাকে ডাকবি। যা এখন দ্রুত, মনে হচ্ছে জ্বর হবে। জান্নাত তুষারের উপর ভীষণ চড়ে গেল, রাগে ফুঁসে উঠল। মেয়েটা একটু ভালো থাকলে এই তুষার জ্বালানোর জন্য উঠে পড়ে লাগে। তাই সে বলল, কেন, তুমি আর ওর সাথে আবার কি করেছ? আগে আমাকে বলবে, তারপর আমি যাব। সব সময় এত সাপ নেউলের মতো ঝগড়া লেগে থাকে কেন তোমাদের? মিলে থাকতে পারো না? ওই ছোট মেয়েটার সাথে কিভাবে পারো এসব করতে? ছোট? কে ছোট? এসব ফাউল কথা বাদ দিয়ে তুই কি যাবি? কি হয়েছে? না শুনে সে যাবে না। তুষার শেষে উপায় না পেয়ে সব বলে দিল। এসব শুনে তুষারের উপর একরাশ ঘৃণা জন্মালে রাগে ফুসতে ফুসতে বাথরুমে গিয়ে তুষিকে চেঞ্জ করে দিল। জ্বরে গায়ে হাতও দেওয়া যাচ্ছে না, মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে। কিভাবে পারলো সে এতখানি মেয়েটার সাথে এমন করতে? মায়াও হলো না। তুষিকে কখনো সে চাচাতো বোন ভাবেনি। রিমির মতো সেও তার আরেক বোন। সারাদিন সে জান্নাতের সাথেই বকবক করতে থাকে। রিমি বিরক্ত হয়ে চলে গেলেও জান্নাত আর তুষি দুজনেই বকবক করে বাড়ি মাথায় তুলে। এগুলো যে জান্নাতের ভীষণ ভালো লাগে। এখন তার কাকিয়াকে এখন সে কি জবাব দেবে? জান্নাত তুষারকে ডাক দিল, বলল, তুষার ভাইয়া, তাড়াতাড়ি নিয়ে চলো। আর এবার থেকে বাচ্চামো একটু কম করো। রাগের মাথায় মানুষ একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। রাগ কমালেই দেখবে নিজের অজান্তেই সব কোনো ভুল হবে না। তুষার কখনো কারো উপদেশ শুনে না। এসব শুনে ইচ্ছে করলো কয়েক খা বসিয়ে দিতে, তবে এখনো হজম করা ছাড়া কোনো উপায়ও নেই। স্বীকার না করতে চাইলেও এটাই সত্যি। আসলেই সে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কাজ করে ফেলেছে। তাই সে শান্ত স্বরে শুধালো, এবার উঠে যা, কাঁথা বালিশ ঠিক কর গিয়ে, আমি ওকে নিয়ে আসছি। জান্নাত তাড়াতাড়ি করে উঠে তাই করলো। তুষিকে কোলে করে নিয়ে বেরিয়ে এসে বিছানায় শুয়ে দিল তুষার। তুষি জ্বরের জন্য চুপটি করে বিছানার সাথে লেপ্টে রইল। চোখটাও ভালো করে খুলতে পারছে না। হঠাৎ হওয়ায় ভয়াবহ জ্বর চলে এসেছে। তুষির এই অবস্থা দেখে তুষারের বুকটা মোচড় দিয়ে উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। কিভাবে যাবে তুষির সামনে? ওর চোখে অপরাধী হয়ে গেল। অনেকটা সময় তুষির পাশে বসে থেকে কপালে জলপট্টি দিল। আলতো করে ললাটে ঠোঁট চেপে ধরল। এভাবে তো আর জ্বর কমবে না। তার মধ্যে পেটে কিছু নেই। তাই সে জান্নাতকে বলল সবাইকে ভালোভাবে বুঝিয়ে তুষির কাছে নিয়ে আসতে। ফুপি যেন হালকা কিছু খাইয়ে ওষুধ দিয়ে দেয়, তবেই জ্বর কিছুটা কমে আসবে। আর এসব কিছু আজাদ হোসেন যেন না জানে, তাহলে যে আজাদ হোসেন তাকে বাড়ি থেকে বের করে দিবে।
এই পুতুলের মতো মেয়েটাকে যে ভীষণ আদর করে, ভীষণ চঞ্চল আদরে ভাগ্নি তার। তাই জান্নাতকে সব ভালো মতো বুঝিয়ে দিল। জান্নাত জলপট্টি দিতে দিতে বলল সে ভালোভাবে বুঝিয়ে সবাইকে নিয়ে আসবে। আর এক মুহূর্ত দেরি না করে তুষার নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। এখানে আর থাকা যাবে না। তুষির জ্ঞান ফিরলে কিভাবে মুখ দেখাবে সে? রাত বাজে 11টা। জান্নাতের মুখে তুষির জ্বরের কথা শোনার পর থেকে সকলের মুখ থমথমে। সবাই তুষির রুমে মুখ ভার করে বসে আছে। আমেনা বেগম আর নূরজাহান অনেক জোরাজুরি করেও তুষিকে কিচ্ছু খাওয়াতে পারেনি। অবশেষে ওষুধ খাইয়ে দিয়েছে। এখনো এক চুল পরিমাণও জ্বর কমার নাম নেই। জ্বর তপ্ত অবস্থায় সারা শরীর প্রচণ্ড গরম আর লাল হয়ে উঠেছে। চেহারাও বেশ রূপ নিয়েছে বিবর্ণ। অল্প সময়ের ব্যবধানে এতটা জ্বর চলে আসবে কেউ তা খুনাক্ষরেও টের পায়নি। মোদ্দা কথা, যে মেয়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজলেও জ্বর আসার নাম নেই, তার এহেন জ্বরে কিছুতেই শান্তি পাচ্ছেন না আতিকুর রহমান। ছোট মেয়েটি যে তার তোতা পাখি, তার মানিক। যখন আব্বু বলে ডাকে মনটা জুড়িয়ে যায়। মেয়ে দুটো অসুস্থ হলে তার নিজেরই যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তাই তো আদরের ছোট মেয়েকে এভাবে নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিনি স্বস্তি পাচ্ছেন না। আমেনা বেগম সবাইকে তাড়া দিলেন ঘুমাতে যাওয়ার জন্য। এভাবে আর কতক্ষণই বসে থাকবে? বসে থাকলেই তো আর জ্বর কমবে না। তিনি সবাইকে খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাওয়া ঠিকমতো কারোরই হলো না। আতিকুর রহমানকে অনেক জোর করেও কিছু খাওয়াতে পারল না। তার যে মেয়ের এহেন দশা দেখে বুকটা হাহাকারে ফটফট করছে। একে একে সবাই চলে গেল নিজেদের রুমে। আমেনা বেগম, রিমি, তানহা আর জান্নাতকে খেয়াল রাখতে বলে তিনি সবকিছু গোছাতে গেলেন। তানহা বোনের মাথায় হাত বুলিয়ে দিল। মলিন মুখটার দিকে তাকালেই কান্না আসছে তানহার। কত আদরের বোন। নতুন কিছু কিনতে দেখলেই খপ করে নিয়ে নিত তুষি। কোনোভাবেই সে দিবে না, তাতে তানহা কেঁদে লাল হলে হোক। এমন কাণ্ড দেখে মাঝে মাঝে তানহা ফিক করে হেসে দিত। এসব ভাবতে ভাবতে তানহা ঠান্ডা রুমাল তুষির গাল চেপে ধরল। মুছিয়ে দিয়ে জান্নাতকে বলল, তুই খেয়াল রাখিস, আমি সকালে আসবো। এখন রুমে যাই। তো দুলাভাই না জানি একা একা কি করছে, তার কাছে নতুন পরিবেশ। সারাদিন যে বেচারা কি কষ্টে গেল, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। হ্যাঁ তাই তো, দুলাভাই একাই রুমে কি করছে কে জানে। কোথায় ভেবেছিলাম ভাইয়ের সাথে আড্ডা দিয়ে রাত পার করব, ধুর, তার কিচ্ছুটি হলো না এই তুষির জন্য। কে বলেছিল এই সময় গোসল করতে? তোকে কেউ কিছু বলতে বলেছে? ঘুমাতে পারিস না? না হলে যা যা না, রুমে গিয়ে পড়তে বস। রিমি বোনের প্রতি নিজেও বিরক্ত, সবসময় ধমকের উপর রাখে। কিন্তু তুষির বেলা খুব মিষ্টি মিষ্টি কথা বের হয় তার মুখ থেকে। মনে হয় তুষি তার আপন বোন আর রিমি পর। রিমি মুখ ভেঙচি কেটে চলে গেল। এরপর তানহাও বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। আমেনা বেগম আসলেন। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে দেখলেন জ্বর কমার নাম নেই। জান্নাত কাকিয়ার উদ্দেশ্যে বলল, কাকিয়া, আমার তো এই কয়দিন ঠিকমতো ঘুম হয়নি। তুমি কি থাকবে ওর সাথে? কালকে তো থাকতে হবে, আবার না জানি রাতে কেমন হয়ে যায়। আমেনা বেগম ভাবলেন, বুঝলেন জান্নাতের ঠিকমতো ঘুম হবে না। মেয়েটা যে ঘুম কাতরে, ঘুম ভালোভাবে না হলে সারাদিন সবার সাথে খিটখিটে আচরণ করে, মেজাজ চটে থাকে। এদিকে জান্নাতের কাছে মনে হয় ভালো মতো ঘুম না হলে মাথা ব্যথা করে, চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায়। তাই তুষির মা বলে উঠল। এসব বলতে বলতে আমেনা বেগমের চোখের কোণে পানি চলে আসলো। আজ থেকে 6 বছর আগে প্রেশারটা বেড়ে যাওয়ায় হুট করে আতিকুর রহমান স্ট্রোক করে বসে। দিশেহারা হয়ে যায় আমেনা বেগম। তুষির বাবার ডান পাশটা অবশ হয়ে গিয়েছিল। এরপর ভালো ডাক্তারের চিকিৎসায় আমেনা বেগমের সেবা যত্নে আল্লাহর রহমতে খানিকটা সুস্থ হয়। এখনও প্রেশারে ঠিকমতো ওষুধ খেতে হয়। তখন কিছু হয়ে গেলে একা হাতে কিভাবে কি করতো আমেনা বেগম। ছোট দুটো মেয়েকে নিয়ে কোথায় যেত? এখন যেভাবেই হোক মানুষটা বেঁচে থাকুক, নিজের ভালো থাকার জায়গা হোক, এতটুকুই আমেনা বেগমের চাওয়া। আমেনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সবার অতীত সুন্দর হয় না, সকলেরই কিছু লুকানো হয়তো লোকচক্ষুর দেখা কষ্ট রয়েছে। জান্নাত তার গম্ভীর বড় আব্বুকে ভীষণ ভয় পায়। কেন পাই সে নিজেও জানে না। তবে ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান নিজেই সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসবেন, এটা সেই ছোটবেলা থেকেই জান্নাত দেখে আসছে। তার নিজের আব্বুও যে এরকম, ভাইয়ের থেকেই শিখেছে কিভাবে মিলে থাকতে হয়। কে বলে ভাইয়ে ভাইয়ে মিল হয় না? অনেক পরিবারেই এমন অটুট বন্ধন থাকে। শুধু গুটি কয়েক মানুষই জমি জমা নয়তো ছোটোখাটো জিনিস নিয়ে আলাদা হয়ে যায়। জান্নাত নিজের রুমে এসে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। আজ তার নিজের উপর
থেকে অনেক ধকল গিয়েছে। ওই বাড়িতে ছেলেগুলো কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, বিরক্তকর। ইচ্ছে তো করছিল চোখ দুটো তুলে ফেলতে, তাহলেই বুঝতে পারতো জান্নাতের দিকে তাকানোর কি ফল। আর এই পাশে এসে যখন ভেবেছিল শান্তিতে ঘুম দিবে, তখনই তো তুষার নিজে বিশ্রী কাজ করলো। তো করলোই, জান্নাতকেও জড়ালো। অসহ্য ছেলে একটা। এসব ভেবে ভেবেই ঘুমের রাজ্যে চলে গেল। অনেকক্ষণ পড়াশোনা শেষ করে তুষির ঘরের দিকে গেল রিমি। তাকে আমেনা বেগম ঘুমানোর আগেই বলে রেখেছে তুষির সাথে আজ রাত থাকতে, তাই সে রাজিও হয়েছে। রিমি ঘরে এসে লাইটটা অফ করে দিল। এরপর তুষির গায়ে কাঁথাটা ভালো করে টেনে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল সে। তুষার ওইদিকে যাওয়ার আর সাহস পায়নি, কিভাবে পারত সবার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে। তাই সেই যে রুমে ঘাপটি মেরে বসে আছে, আর একবারের জন্যও বের হয়নি রুম থেকে। নূরজাহান যখন তুষারকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল, দেখলো পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে। এ অবস্থা দেখে ভারী অবাক হলো সে। যেখানে তুষির সাথে লেপ্টে থাকে সব সময়, কিভাবে ঝগড়া করা যায়, চালানো যায়, আর এখন নাকি এত কিছু হয়ে যাওয়ার পরও চুপচাপ রুমে বসে আছে। সে কি শুনেনি? জানে না তুষির ভয়াবহ জ্বরে ভুগছে? নূরজাহান তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, তুষার, তুই কি জানিস না টুসির ভীষণ জ্বর, জলে গা পুড়ে যাচ্ছে। জানিস, মেয়েটাকে এইভাবে শান্ত দেখতে একদম ইচ্ছে করছে না। এই মনে হচ্ছে এই তো এক্ষুনি উঠে চেঁচামেচি করে উঠবে, হইচই করবে, সকলকে হাসিয়ে ছাড়বে। তুষারের যে কি অবস্থা, এটা যদি একবার মা বুঝতো তাহলে বলতে পারতো না। সে জেনেও কিভাবে বসে আছে। তুষির জ্বরে তার বুকটা হাহাকার করছে। ভিতরের সত্তা বলছে, তুই ভীষণ জঘন্য, এত বড় অপরাধ কিভাবে করতে পারলি তুই? মেয়েটা কি খুব বেশি করেছিল? তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে বলল, ওর জ্বর হলেই আমার কি? আমাকে কি এখন ওর হাত ধরে বসে থাকতে বলছো? সারাদিন পর কি একটু একাও থাকতে দিবে না? চলে আসছো আবার আমাকে জ্বালাতে। ভালো লাগছে না আমার, যাও তুমি এখান থেকে। আমি জাস্ট একটু রিল্যাক্সে থাকতে চাই। তুষারের মা মনে মনে হাসলেন। এই ছেলেটা মাঝে মাঝে ভীষণ ঘাটতারামি করে, কোনো কথা সরাসরি স্বীকার করতে চায় না, অথচ তিনি যে মা, একদম ছোট্ট থেকে আজ এত বড় করেছেন। এখনো যদি একটু হলেও বুঝতে না পারে, তাহলে সে মা হয় কিভাবে? তিনি একটু হলেও বুঝতে পারলেন তুষির জন্যই তার ছেলের মন ভীষণ খারাপ। যতই কাছে থাকলে খোঁচাখুচি করুক, দুজন দুজনের থেকে দূরে থাকলেই বোঝা যায় একজন আরেকজনকে কতটা চাই। ছেলের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে উঠল, আচ্ছা বাবা, আর কিছু বলবো না আমি, তবে কিছু খেয়ে তারপর না হয় তোর মন যা চাই তাই কর। আমি তোর মা, অল্প হলেও ছেলের মন পড়তে জানি। আয় বাবা, কিছু খেয়ে যা, আমি খাইয়ে দেব। মা, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। প্লিজ মা, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। আর তর্ক করো না, ভালো লাগছে না। কয়েকবার বলার পরও যখন তুষার উঠল না, তখন সে হার মেনে বেরিয়ে চলে আসলো নিজের ঘরে। তুষার যতই বলুক ঘুমাবো, আসলেই কি সে ঘুমাতে পারবে? বিছানায় অনেক সময় এপাশ ওপাশ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এসবে যে জ্বর চলে আসবে কোনো মতেই বুঝতে পারেনি। ছোটবেলা থেকেই চঞ্চল তুষির প্রেমে পড়ে গিয়েছিল সে। তখন সদ্য কিশোরে পা দিয়েছে মাত্র। ভালোবাসা কি বুঝেনি ঠিক, তবে অনুভব করতো তুষি দূরে গেলেই তার হাঁসফাঁস লাগে, সব বিরক্ত লাগে, বাসায় মন বসে না। অথচ যখন তুষি তার বাসায় থাকে, এক মুহূর্তেই খারাপ লাগা দূর হয়ে যায়। খোঁচাকুচি, মারামারি এসব করতে করতে কখন যে টুসু চুন্নিকে ভালোবেসে ফেলেছে নিজেও বুঝতে পারেনি। ঝগড়ার আড়ালে ভালোবাসাটা অনুভব করতে পারেনি দুজনের মধ্যে কেউই। অতীত ভাবতে ভাবতে এ পর্যন্ত অনেকবার ভেবেছে তুষিকে একবার দেখে আসবে। শেষে মনকে কোনোভাবে শান্ত করতে না পেরে সিদ্ধান্ত নিল এবার সে যাবেই। রাত যখন 3:21 ঘরে পা টিপে টিপে চারপাশে সচেতন দৃষ্টি নিয়ে তুষি রুমের দিকে পা বাড়ালো। যদি দরজা বন্ধ থাকে 2-3 বার নক করে দেখবে, খুলে দিলে যাবে, নয়তো নিজের রুমে চলে যেতে হবে। একবার দরজার কাছে এসে থামলো। আজ দরজা ভিড়ানোই ছিল, কারণ আমেনা বেগম বলেছে রাতে ঘুম ভাঙলে মেয়েটার জ্বর কমলো নাকি দেখতে আসবে। আস্তে করে রুমে প্রবেশ করলো, ফোনের ফ্ল্যাশ দিয়ে হুশহীন তুষির দিকে এগুতে থাকলো। দেখলো রিমি ঘুমিয়ে আছে পাশে। তুষির দিকে ফোনের আধো আধো আলোয় তুষির গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে দৃষ্টি আটকে গেল তুষারের। কি সুন্দর মুখশ্রীর মধ্যে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি তুষার প্রকাশ করতে পারছে না। ধীরে ধীরে পাশে এসে বসে তুষার। ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে তুষি।
জ্বরের প্রকোপে গাল দুটো লাল হয়েছে ভীষণ, গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে চেহারার গ্লানিটুকু। জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে আছে ওর, ভেজা চুলগুলো বালিশের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ বন্ধ থাকার কারণে ঘন পাপড়িগুলো অদ্ভুতভাবে মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন তুষারকে টানছিল। দৃষ্টি বিচরণ করছে তুষির ঠোঁট চোখ গলার উপর, বেহায়া হয়ে যাচ্ছিল সেই গলার মাঝ বরাবর কালো তিনটার উপর। তুষারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তার সাথে বেহায়া হচ্ছে শরীর মন দুটোই। শুকনো ঢোক গেল তুষার, কোনো উপায় না পেয়ে ফ্ল্যাশ অফ করে দিল। ফোনের অল্প আলো দিয়ে মুখের কাছে ধরল, সম্পূর্ণ অন্ধকার না হলেও মুখটা শুধু দেখতে পাচ্ছে তুষার। মনটাকে সে শান্ত করলো, সকল জড়তা উধাও হয়ে গেল। আস্তে আস্তে হাত বাড়ালো তুষির কপালে, গরম কপালে হাত রাখতেই বুকটা ধক করে উঠল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল তুষার, নিজের হাতের দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হলো সে। এতটা জ্বর কিভাবে আসতে পারে? দিশেহারা হয়ে চারপাশে তাকাতে লাগলো, পানি কোথায় আর জলপট্টিই বা কোথায়? ফোনের ফ্ল্যাশের পুরো ঘরে খুঁজতে খুঁজতে দেখলো টেবিলের উপর পানিপট্টি রাখা। দ্রুত গতিতে যেয়ে পট্টিটা নিয়ে এসে কপালে পট্টি দিতে লাগলো। এভাবে একবার দুবার অনেকবার দিতে থাকলো তুষার। ভেজা কাপড়টা কপালে চেপে রাখলো, জ্বর না কমায় নীরব শ্বাস ফেললো তুষার। এছাড়া এখন আর কি বা করার আছে? মুখ কিছুটা ঝুঁকে তুষির মাথার দুই পাশে হাত রাখলো। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয় এবার থমকে গেল, কাছে থাকার কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে। নিজেকে সামলালো, এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটা বোধহয় ভালোই ছিল। তুষার এভাবে কতক্ষণ ঝুঁকেছিল তার কোনো হিসেব নেই, তবুও বহু কষ্টে বলল, এভাবে যে তুই অসুস্থ হয়ে যাবি বিশ্বাস কর আমি ভাবতেই পারিনি। সব কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল। তোর মলিন মুখখানা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। এই তুষু, ঝগড়া করবি না আমার সাথে? রাগ করে আর কতক্ষণ শুয়ে থাকবি বলতো? কী রে বেয়াদব, তুই কি জানিস এইভাবে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখতে আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। দেখ এভাবে তোকে তো একদম ডাইনি ভূতের থেকেও ভয়ঙ্কর লাগছে। শেওড়া গাছের পেতনি, উঠ না তুষু প্লিজ। কণ্ঠস্বর নামিয়ে এ কথা বলে শেষ করলো। ভাবলো এবার যাওয়া উচিত। গালের কাছে ডান হাতটা উঠাতেই একটি নরম হাত আলতো করে ধরে ফেললো। তুষার চকিত হয়ে তৎক্ষণাৎ ওর মুখের দিকে তাকালো, দেখলো জ্বরের ঘোরে কি বলে বিড়বিড় করছে। তুষার আবার কানটা নিয়ে তুষির মুখের কাছে আসলো, অস্পষ্ট স্বরে একা একাই বিড়বিড় করছে তুষি। তুষারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কিভাবে পারলি আমার সাথে এমন করতে? জঙ্গলি ভূত, কত কষ্ট হচ্ছিল আমার। যদি একবার বুঝতে পারতে। আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যাও তুমি, না হলে মেরে ফেলবো, একদম শাস্তি দেবো ভীষণ। জ্বরের ঘোরেও ওকে গালি দিচ্ছে বলে তুষারের এত কিছুর মাঝে বেশ জোরে হাসি পেল। ইচ্ছে হলো হু হু করে হেসে দিতে, তাতে যদি এই বাড়ির সবাই উঠেও পড়ে তার কিছু আসে যাবে না। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তা আর কি কি করেছে শুনি? জঙ্গলি ভূত খুব কষ্ট দিয়েছে? এখন তাহলে তো খুব আদর করতে হয়। কিন্তু জানিস পাশে তোর সিসি ক্যামেরা, এর জন্য তুই বললেও আমি কিছু করতে পারবো না। নয়তো সকাল সকাল ব্রেকিং নিউজ বানিয়ে ছাড়বে রিমি। শিরোনাম হবে, দেখুন এ কি করলো এক রাক্ষসী, কিভাবে এক নাদান ছেলের ইজ্জত লুটে পুটে নিল। না বাবা, এখনো বিয়ে করিনি, প্লিজ আদর দিতে বলিস না। আমার তো এখন ভয় হচ্ছে যদি তুই উল্টাপাল্টা কিছু করে ফেলিস। আর কি যেন, বাসা থেকে চলে গেলে তুই কি খুশি হবি? তুষি শুনলো নাকি কে জানে, তবে অস্পষ্ট স্বরে শুধালো, হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি, সহ্য হয় না তোমাকে। আচ্ছা তাহলে চলেই যাই। শোন তুষু, তুই যখন বললি তাহলে তো একেবারেই চলে যাব, আর কখনই আসবো না। তুই ডাকলেও না, তখন কিন্তু কান্নাকাটি করতে পারবি না, বুঝে শুনে বলিস। জানি না কিছু, আমি জানি না, দূরে যাও সবাই। নিঃশব্দে হেসে উঠল তুষার। আচ্ছা বলে চলে যাওয়ার জন্য নিজের হাত ছাড়িয়ে নিতেই তুষি দু হাতের মাঝে শক্ত করে চেপে ধরলো। তুষার অবাক হলো, কি করতে চাইছে কি তুষু? সে কি সারা রাত এখানে বসেই থাকবে? আশ্চর্য, জ্বরের ঘুরে মাথা খারাপ হয়ে গেছে এই বেয়াদবের, তা বেশ বুঝতে পারলো তুষার। এসব ভাবনার মাঝেই ডান হাতে অনুভব করলো ঠোঁটের স্পর্শ। তুষি হাতটা মুখের কাছে এনে চারপাশে ছোট ছোট চুমু খাচ্ছে। তুষার চমকে উঠল, তুষির স্পর্শে তুষারের রক্ত ছুটে যাওয়ার উপক্রম। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না সে।
এটা কি করলো তুষি বেয়াদব? সে জ্বরের ঘরেই করুক বা ইচ্ছেতেই করুক, তুষারের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সবকিছু আউট অফ মাইন্ডে চলে যাচ্ছে। সে তৎক্ষণাৎ বাম হাত, যেটা তুষির বালিশের উপর ছিল, ওইটা দিয়ে তুষির দুহাত থেকে ডান হাত ছাড়িয়ে নিল। ছোট করে নিজের অধর ছুঁয়ে দিল প্রেয়সীর উত্তপ্ত ললাটে। বড়সড় শ্বাস নিল। হাই, কেমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! তুষি কখনো নিজে থেকে হাত পর্যন্ত ধরেনি, আর আজ চুমু খেয়ে নিল। হাই হাই, কত বড় কাণ্ড করে ফেললো এই চুন্নি মহিলা! যদি এই কাণ্ড তুষি নিজ চোখে দেখত তাহলে নিজেই মরে যেত। লজ্জায় 1 মাস সামনে আসতো না। তুষার ধীরে ধীরে সবে রুমের বাইরে আসলো। এখন রিল্যাক্স লাগছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো তুষার। এবার সে নিশ্চিত একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলারে বাবা! তুষির কাছে গেলেই হুঁশিয়ান হারাতে বসে সে। কেন এমন হয়? কেন? ভোর রাতের দিকে তুষার বিছানায় আরাম করে গা এলিয়ে দিয়েছে। আজ তাকে পুকুরের পানিতে চুবালেও 12টার আগে উঠবে না বলে পান করেছে। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নেওয়া যাক। বাড়িতে সকলে উঠে পড়েছে। আজ যে অনেক কাজ। এ বাড়ির বড় মেয়ের জামাই বলে কথা। নানান রকম রান্নার তোড়জোড় চলছে। 2 জা আর ভাবি মিলে রান্না শেষ দিচ্ছেন। সবাই উঠে আগেই তুষিকে দেখে এসেছে। জ্বর হালকা কমে আসে, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নূরজাহান চা কফি বানিয়ে আজাদ, আতিকুর, আলতাফ রহমানকে দিয়ে আসলেন। তারা চা খেতে খেতে গল্পে মশগুল। হাতে হাতে রান্না শেষ করার জন্য রান্নাঘরে চলে গেল তুষারের মা। শেষ রাতের দিকে তুষির হালকা জ্বর কমে যায়। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথা উঠাতে পারছে না বিছানা থেকে। কেমন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁপছিল তুষি, জড়িয়ে ধরে তখন ঘুমিয়ে গেছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে 2 হাত পা দিয়ে কে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। এক বিন্দু নড়াচড়ার জো নেই। নিজের অজান্তেই 2 ভ্রু ভীষণ রকম কুঁচকে গেল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশে ঘুমাচ্ছে। দেখে যে কেউই বলবে নিজের প্রাণপ্রিয় কোল বালিশের উপর পা দিয়ে অনায়াসে ঘুমিয়ে দিচ্ছে। প্রথমে আলতো করে হাত সরাতে গেল, তখন বাঁধল আরেক বিপত্তি। আগে যাওয়া হাত আলগা ছিল, এখন আরো ঝাপটে ধরলো। এবার তুষির মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে, তার মধ্যেই ঝামেলা। নিজেকে ছাড়ানোর জন্য রিমিকে জোর করে দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। লাফ দিয়ে চেঁচিয়ে বলে উঠল,